ডাকসুর ২৫তম ভিপি সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক, জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী। ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ পূর্ব পরিকল্পিত বলছে ছাত্রদল। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে এবার উচ্ছেদ করা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের অবৈধ স্থাপনা। গুড়িয়ে দেওয়া হচ্ছে কয়েকটি ভবন। রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির অধিকাংশ বাসই অচল। সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে ১১০০ বাস ট্রাক। এবার দক্ষ টেকনিশিয়ান গড়তে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা। নেপালে বিমান বিধ্বস্তের ১ বছরেও হতাহতদের ৩২ জনই পাননি ক্ষতিপূরণের টাকা। দুঃসহ বেদনা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। এবং গ্লুকোমাজনিত অন্ধত্বের ঝুঁকিতে দেশের প্রায় ৩০ লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবা কেন্দ্রের অভাবই কারণ। সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। ডাকসুর ভিপি নির্বাচিত হলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন। রাত ৩:15টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন ১১,০৬২ ভোট এবং নির্বাচিত। ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরুর নাম ঘোষণার পর এভাবেই থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া। জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ। টানা প্রায় আধ ঘন্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে গোলাম রাব্বানীর হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্বাচন দাবি করে ছাত্রলীগ। যিনি ডাকসুর প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্টের পাশে হামলা করেছে সে কখনো ডাকসু ভিপি হতে পারে না। আমাদের দাবি হচ্ছে ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই আজকে যে হয়েছে রোকেয়া হলে সেই ঘটনা তদন্ত করতে হবে। ভিপি পদে যে নির্বাচন সেটাকে প্রত্যাখ্যান করছি। আমরা পুনরায় নির্বাচন চাই। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা। কেন্দ্রীয় বাকি ২২ পদের একটিতে ছাড়া সবগুলোতেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। এছাড়া ১৮টি হলের ১২টিতে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। ৬টি হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল। সালেহীন, যে ডাকসু নির্বাচনের ভিপি পদের ফলাফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ কর্মীরা যে উপাচার্যের বাসভবনের সামনে যে অবস্থান নিয়েছেন সেটি এখনো পর্যন্ত রয়েছে। তারা এখানে বসে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে। তারা যেটি বলছেন যে ভিপি পদের যে ফলাফলটি ঘোষণা করা হয়েছে, ভিপি পদে যিনি নির্বাচিত হয়েছেন সেটি যথার্থ ফলাফল নয়। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রগতিশীল, তারা ভিপি পদে যিনি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুরু তাকে ভোট দেওয়ার কথা না। এ কারণে তারা উপাচার্যকে দায়ী করছেন এবং তারা যেটি বলছেন যে দুপুর 2টা নাগাদ ভোট শেষ হয়ে গেলে পরে 5টা থেকে 6টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু ফলাফল কেন 3:30 থেকে 4টার মধ্যে ঘোষণা করা হচ্ছে এই কারণেও তারা মনে করছেন কোনো অসঙ্গতি রয়েছে এখানে। এবং
এবং সেই অসঙ্গতি একমাত্র উপাচার্যই দূর করতে পারেন। সে কারণে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা তাদের কাছে জানতে চাইছিলাম যে তারা কতক্ষণ পর্যন্ত বা এই কর্মসূচি তারা যেটি নিয়েছেন, এখানে যে অবস্থান করছেন সেটি কতক্ষণ পর্যন্ত তারা ধরে রাখবেন। তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এখানে এসেছেন। এখন তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন, অবস্থান নিয়ে তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। পুলিশ সদস্যরা এখানে রয়েছে উপাচার্যের বাসভবনের সামনেই। আমরা বলতে পারি যে এই ছাত্রলীগের কর্মীদের যে অবস্থানটি সেটি কিন্তু একরকম পুলিশের ঘেরাওয়ের মধ্যেই রয়েছে। এবং এর আগে সকালবেলাতে আমরা দেখেছিলাম যে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়েছেন, টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেছেন। তো এখনো পর্যন্ত তাদের সেই অবস্থান কর্মসূচি যেটি সেটি রয়েছে। এবং কিছু কিছু শিক্ষার্থী বলেছেন যে তারা পুরো ডাকসু নির্বাচনের ফলাফলটাই তারা প্রত্যাখ্যান করছেন এবং পুরো ডাকসু নির্বাচন তারা নতুন করে দাবি করছেন। কিছু কিছু শিক্ষার্থী এই কথা বলেছেন। আমি জানতে চেয়েছিলাম যে হল সংসদ নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা। তারা যদি বলছেন না, হল সংসদের নির্বাচন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, হল সংসদ নির্বাচন সঠিক হয়েছে। কিন্তু তাদের আরেকটি দাবি, সেটি হচ্ছে যে ডাকসুর যে ফলাফল সেটি কেন হলে ঘোষণা না করে সিনেট ভবনে নিয়ে আসা হলো, সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তো এসব দাবিতে ছাত্রলীগের কর্মীরা এখনো পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছেন। তো উপাচার্যের বাসভবনের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফল বাতিলের দাবিতে ভিসি বাসভবনের সামনে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ জুমেল। মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতেই নুরুল হক নুরুকে ভিপি বানানো হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু নির্বাচনের ফল বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এ অভিযোগ করেন তারা। নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাকা ধর্মঘটের সমর্থনে সকালে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি তোলেন। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল পূর্ব পরিকল্পিত। নির্বাচন গতকাল হয়নি, নির্বাচন হয়েছে 10ই মার্চ রাতে। রোমে 10ই মার্চ রাত্রে আপনার ব্যালটে সিল দেওয়া হয়, প্রতিটি হলে হলে ব্যালটে সিল দেওয়া হয়। এবং গতকাল রাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না, এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। ডাকসু নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বেলায়েত। সালেহীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতির কথা যদি একটু বলি তাহলে বলা যায় যে মোটামুটি আমরা দেখেছি যে ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতিকে এখন মোটামুটি শান্তই বলা যায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটা ছুটির আমেজে রয়েছেন। আমরা ক্লাসরুমগুলোতে গিয়ে দেখেছি যে সকালে বেশ কিছু ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তবে যেহেতু গতকালকেই একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনের সঙ্গে শিক্ষকরা যুক্ত ছিলেন, অনেক রাত পর্যন্ত তাদেরকে কাজ করতে হয়েছে। সেই হিসেব করতে গিয়ে বলা যায় যে অনেক শিক্ষক এবং অনেক শিক্ষার্থী কিন্তু আজকে ক্যাম্পাসে আসেননি। সেই অর্থে আজকে যাদের 4টি 5টি কিংবা ক্লাস ছিল তারা 2-1টি ক্লাস করে শিক্ষার্থীরা চলে গিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু বলেইছিলাম যে গতকালকে ডাকসু নির্বাচনে এত বড় একটি নির্বাচন এই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ 28 বছর পর, সেই নির্বাচনের পরে শিক্ষার্থীদের মধ্যে নানা ভাবনা, নানা আলোচনা, কথাবার্তা চলছে বিষয়ে এই নির্বাচন নিয়ে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ তারা করছেন, তাদের আড্ডায়, তাদের বিভিন্নভাবে তারা চায়ের দোকানে, ক্যাম্পাসের ভিতরে তারা বসে বা হলগুলোতে তারা বসে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছেন নির্বাচন নিয়ে। এক্ষেত্রে তারা যেটা বলছেন যে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা একজন, আপনি জানেন যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে একজন যিনি প্রার্থী ছিলেন নুরুল হক নুরু, তিনি ভিপি প্রার্থী হয়েছেন এবং বাকি পদগুলোতে ছাত্রলীগের জয় হয়েছে। এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা বলছেন, তারা কেউ কেউ বলছেন যে এটি ব্যক্তি হিসাবেই নির্বাচিত হয়েছেন, কেউ দলকে গুরুত্বপূর্ণ ভাবছেন, আবার কেউ বলছেন যে ভোটাররা আসলে দলের চেয়ে প্রার্থীকে গুরুত্ব
যুক্ত হিসাবে দেখছেন। তো এই বিষয়গুলোর পাশাপাশি একটু বলে রাখি যে আজকে যেহেতু এই নির্বাচনের ফলাফল বর্জন করে বাম প্রগতিশীল সহ কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং ছাত্র দলের পক্ষ থেকে যারা এই নির্বাচনকে বর্জন করেছেন তারা ধর্মঘট ডাক দিয়েছিল। আমরা সকালে শুধুমাত্র দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা, কয়েকজন নেতাকর্মী এসে মধুর ক্যান্টিন হয়ে ডাকসুর আশেপাশে, ডাকসুর ভবনের পাশে দিয়ে প্রদক্ষিণ করে এই কলা ভবনের সামনে দিয়ে এসে অপরাজয় বাংলায় প্রদক্ষিণ করে তারা কিছুক্ষণ এখানে অবস্থান ধর্মঘট করেছিলেন। তারা ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যে নুরুল হক নুরুকে ভিপি ঘোষণা করা হয়েছে মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য বলে তারা এই দাবিটি তারা করেছেন এবং তারা বলেছেন যে এই নির্বাচনের পুনরায় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই দাবি তারা করে গেছেন এবং তারা বলেছেন যে তারা এই দাবিতে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি সামনেও দিবেন। তো এখন পর্যন্ত বাম প্রগতিশীল জোটের নেতাদেরকে এখনো আমরা ক্যাম্পাসে এখনো দেখিনি। সেই অর্থে তারা যদি আসে তারা আসলে কি বলতে চায়, তাদের ধর্মঘট কতটুকু চালাতে চায় সেই বিষয়ে পরবর্তীতে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে পারবো। তো ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি এই ছিল এখনকার মতো। সালেহিন। ডাকসু নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকাল গত 10 বছরে 3 বার সভাপতি পদে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। বারবার নির্বাচনে হারতে থাকা আওয়ামী সমর্থিত প্যানেলের নেতারা এবার জয়ের ব্যাপারে আশাবাদী। তারা বলছেন অনৈক্য কাটিয়ে এবার ঐক্যবদ্ধ। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীরাও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচন ঘিরে সরগরম দেশের উচ্চ আদালত। নানা প্রতিশ্রুতি নিয়ে সুপ্রিম কোর্ট বারের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বারবার হারতে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী সমর্থিত আইনজীবী নেতারা বলছেন বারের উন্নয়নের স্বার্থে এবার তাদের বিজয় হবে। অতীতের বিভেদ ভুলে তারা এখন ঐক্যবদ্ধ বলেও জানান আইনজীবী নেতারা। অনেক সময় নিজেরা অতি আত্মবিশ্বাস এসব কারণে আমরা হেরে গিয়েছিলাম। এবার আমরা যেমন সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি, আমরা এবার প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ইনশাল্লাহ এবার আমরা বিজয়ী হব। সারা বাংলাদেশে সাদা প্যানেল এবার জিতছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই সুপ্রিম কোর্ট বারেও সাদা প্যানেল জয়ী হবে। অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থান ছিল, সেই কারণে আমরা ইতিপূর্বে বারবার আমরা হেরেছি। বর্তমানে আমাদের অবস্থা এতটা সংহত, আমরা খুবই আশাবাদী যে এবার আমরা ঢাকা আইনজীবী সমিতির মতোই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতেও আমরা বিপুল বিজয় অর্জন করব। অন্যদিকে এক ব্যক্তিকে বারবার প্রার্থী করা নিয়ে কিছুটা অনৈক্য দেখা দিয়েছে বিএনপির আইনজীবীদের মধ্যে, যদিও তাদেরও প্রত্যাশা জয় হবে বিএনপি প্যানেলের। যে দেশে বিচার ব্যবস্থা দুর্বল থাকে সেই দেশে কিন্তু গণতন্ত্র দুর্বল থাকে এবং আইন শাসন যেখানে দুর্বল সেখানে ইনভেস্টমেন্টের কমন হয়, আইন শৃঙ্খলা অবনতি হয়। সব রিয়েলাইজ করেই আইনজীবীরা এখানে জাতীয়বাদী দলকে বা ঐক্য প্যানেলকে বলতে যাচ্ছে। অন্যান্য প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে আইনজীবীদের সমস্যা সমাধানে এবং সুপ্রিম কোর্টের অনিয়ম দূর করতে কাজ করবেন তারা। দুর্নীতি প্রতিরোধে বার এ যাবৎকাল আমরা কোনো ভূমিকা রাখতে দেখি নাই। আমি চেষ্টা করব দুর্নীতি প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখতে। পর্যাপ্ত পরিমাণে কিউবিকলস বরাদ্দ করার জন্য এবং তৈরি করার জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া হবে বারের পক্ষ থেকে সেই সব পদক্ষেপে আমি অংশগ্রহণ করব। বার ও বেঞ্চের মধ্যে যে সমন্বয় সেটা অবশ্যই সাধন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 14টি পদের জন্য 13 ও 14 মার্চ ভোট দিবেন 8088 জন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম আর অব্যবস্থাপনায় হিমশিম খাওয়া রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ও ট্রাক। এর আগের অভিজ্ঞতা বলছে কোটি কোটি টাকায় বিভিন্ন দেশ থেকে বাস কেনা হলেও সেগুলো মেরামতে কর্তৃপক্ষ আন্তরিক না হওয়ায় অধিকাংশ বাসই অচল হয়ে পড়ে আছে সংস্থাটির ডিপোয়। এবার তাই শুধু যানবাহন আনা নয়, সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বিআরটিসির টেকনিশিয়ানদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করছে ভারত। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। প্রায় 15 কোটি মানুষের ঢাকা, এখানে জীবিকার তাগিদে গণপরিবহনে চড়া মানুষের প্রতিপদের সঙ্গী বিরক্তি আর হতাশা। গাড়ি তো কোনো সময় আধা ঘন্টাও যায়, কোনো সময় 1 ঘন্টাও যায়। গত 3 দিন ধরে গুলশানে যাতায়াত করতেছি, আধা ঘন্টা 1 ঘন্টা ছাড়া গাড়ি পাওয়া যায় না। হয়রানি এই ছাড়া কোনো কিছুই নাই। সরকারি যদি পরিবহন বৃদ্ধি করা হইতো তাহলে সেখানে প্রতিযোগিতা বাড়তো, তাইলে ওরা আর বাসের ভাড়াটা বৃদ্ধি করতে পারতো না। এই সমস্যার সমাধান হতে পারত সরকারি ব্যবস্থাপনায় গণপরিবহন, কিন্তু বিআরটিসির বহরে থাকা 1430টি গাড়ির মধ্যে সচল আছে মাত্র 606টি বাস। এই ভাঙা পরিত্যক্ত বাসগুলোর মতোই অনেকটা অবস্থা এখন রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির। প্রায় কোটি টাকায় কেনা বাসগুলোর অনেকগুলো এখন বিকল হয়ে আছে শুধুমাত্র 1000 টাকায় কেনা যন্ত্রপাতির অভাবে। দায়কার
পরিকল্পনার, আন্তরিকতার নাকি খামখেয়ালিপনার? খালি গাড়ি কিনাতে, গাড়ি কিনা তো বড় কথা না। যে গাড়ি আসার কথা 5 বছর চালার কথা, 2 বছরের মাথায় দেখাতে গাড়ি ট্রাক্টর ভেঙে দিতেছে। ওই দেশের লোন দিয়ে ওই দেশের গাড়ি দেয়, তো ওরা ওদের যত দুর্বল গাড়িগুলো আছে এগুলো আমাদের কাছে পাঠায় দেয়। মেনটেন্যান্সের মধ্যে 100 টাকার মেনটেন্যান্স করে যে বলে যে আমি 500 টাকা করছি, চেয়ারম্যান অথবা ডাইরেক্টর এখান থেকে খুলনা বরিশাল কীভাবে চেক করবে? তো এই যে মেনটেন্যান্স, এই যে অপারেশন, এগুলো আসলে দুর্বল। অচল অবস্থা কাটাতে ভারত থেকে 600 বাস ও 500 নতুন ট্রাক আনছে সংস্থাটি। এর মধ্যে 300 ডাবল ডেকার, 100 নন এসি এবং 200 এসি বাস। তবে আগের অভিজ্ঞতা থেকে এবার সতর্ক বিআরটিসি। যেসব কোম্পানি থেকে গাড়ি আনা হবে তাদের কাছেই প্রশিক্ষণ দেওয়া হবে টেকনিশিয়ানদের। ইকোনমিক লাইফ টাইম যেটা আছে সেই লাইফ টাইম স্পেয়ার্স এবং মেনটেন্যান্স, এই জিনিসটা যদি আমরা প্রকিউরমেন্টের সময় যদি আমরা খেয়াল না করি, তাহলে তখন এগুলো প্রতিষ্ঠানের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমাদের টেকনিশিয়ান লেভেলে যারা কাজ করবেন মেনটেন্যান্সের জন্য, তারা এখানে লোকালও ট্রেনিং পাবে এবং বাইরে ওদের প্ল্যান্টে যেয়ে ওরা ট্রেনিং নিয়ে আসবে। অভিযোগ, বেসরকারি মালিকদের যে সিন্ডিকেট জিম্মি করে রেখেছে দেশের পরিবহন খাত, তাদের যোগ সাদস্যেই বিআরটিসিকে সক্রিয় করা যাচ্ছে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টনে পানির কারখানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে রয়েছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, মোবাইলটা নেন কানে। সালেন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পল্টনে। এখানে একটি পানির কারখানায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই কারখানাটিতে এর আগেও তারা একবার অভিযান পরিচালনা করতে এসেছিলেন, কিন্তু তাদের খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু সেই কারখানাটি বন্ধ করে চলে যায়। এবং আজকেও যখন এই অভিযানটি পরিচালনা করতে আসছে, প্রথম পর্যায়ে কিন্তু তারা এখান থেকে কারখানা বন্ধ করতে দিতে চেয়েছিল। আমি যদি একটু দেখাতে চাই, এখন পর্যন্ত এখানে যেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, যে এখানে এই পানির কারখানাটিতে সমস্ত রকম জিনিসপত্র থাকা সত্ত্বেও ওয়াসার যে পানির পাম্প রয়েছে সেই পানির পাম্প থেকে কিন্তু সরাসরি তারা পানি সরবরাহ করে। যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াসার পানির পাম্প থেকে লাইন নিয়ে সরাসরি তারা পানি সরবরাহ করছে। এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, যে জারগুলো আপনারা দেখছেন, এখানকার বেশিরভাগ জারগুলোই কিন্তু পুরানো, সেগুলো পরিষ্কার করেই কিন্তু বিভিন্নভাবে তারা পানি সরবরাহ করে। এবং এখন পর্যন্ত তারা এখানে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি বলে জানিয়েছে আমাদেরকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একটু যদি আমি কথা বলতে চাই এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এখন পর্যন্ত আপনারা এখানে কি পেলেন? আচ্ছা, ইতিপূর্বে এই প্রতিষ্ঠানে আমরা আসি এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তো পুনরায় আমরা এখানে অভিযান পরিচালনা করার জন্য আসলাম এবং এখানে দেখা যাচ্ছে যে তারা লাইসেন্সবিহীনভাবেই ব্যবসাটি পরিচালনা করছেন। বিএসটি যে হালদাঙ্গা তালিকায় রয়েছে সেখানেও তাদের প্রতিষ্ঠানের নামটি নেই। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে তারা পানি জারবদ্ধ করছেন এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেটা রয়েছে পানির ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে, সেখানে বলা আছে কী কী মিনারেলস রয়েছে তার একটা লেভেলেই লিপিবদ্ধ থাকবে, সেই বিষয়গুলো তারা এখানে মেনে চলছেন না। এছাড়াও প্রতিনিয়তই এখানে মাইক্রোবিয়াল এবং কেমিক্যাল টেস্ট করার কথা। এখানে একটি ল্যাবরেটরি রয়েছে যা একেবারেই ভঙ্গুর অবস্থায় পড়ে আছে দেখলাম, এবং কোনো ধরনের টেস্ট করছেন না। ফাইলগুলো আমরা ঘেটে দেখলাম, কোনো ধরনের টেস্ট রিপোর্টও আমরা এখানে পাইনি। তো একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে তারা এই পানি বাজারজাত করছেন, পানি জারবদ্ধ করছেন। এই বিষয়গুলো নিরাপদ খাদ্য বৃদ্ধি কাজ এবং এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি। মালিক এখনও আসেনি, তিনি হয়তো পলাতক অবস্থায় আছেন। দেখা যাক আমরা যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ঠিক যেমনটি বলছিলেন এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের কাগজ দেখাতে পারেনি এবং তারা এখানে সমস্ত মেশিন রেখেছেন, কিন্তু এই মেশিনগুলোর কোনো কাজ করা হচ্ছে না। তারা ওয়াসার যে পানির লাইন রয়েছে সেই পানির লাইন থেকে সরাসরি জারে ভরে সেগুলি বাজারজাতকরণ করছে। এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছে যে তারা বিএসটি এর লোগো ব্যবহার করছে, কিন্তু তারা আসলে তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো ঘেটে এই প্রতিষ্ঠানটির বিএসটি এর কোনো লাইসেন্স আছে বলে তারা এখনো পায়নি। এছাড়াও এখানে যে তারা বলেছে যে এটি কেমিস্ট রয়েছেন, তিনিও আসলে এখানে সবসময় আসেন না এবং যেই পানিগুলো পরীক্ষা করা দরকার সেগুলো ঠিকমতো হয় না। অর্থাৎ বলা চলে যে কারখানাটি রয়েছে এখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ওয়াসার পানি সরাসরি জারি করে বিভিন্ন জায়গায় বাজারজাতকরণ করা হচ্ছে। তো সালেন, এখান থেকে আসলে সর্বশেষ আমার কাছে যেটি তথ্য রয়েছে যে এই পানি কারখানাটিতে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং তারা বলেছে এই কারখানাটিতে কোনো ধরনের লাইসেন্স নেই এবং কোনো ধরনের কাগজ নেই। তারা সম্পূর্ণ ওয়াসার যে পানিগুলি রয়েছে সেগুলো বোতলজাত করে বাজারজাতকরণ করছে। সালিন, রাজধানীর পল্টনে পানির কারখানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে বঙ্গবন্ধুর ছবি না দিয়ে আইয়ুব খান, মোনায়েম খানের ছবি ছাপানোয় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বইটির সম্পাদক শুভঙ্কর সাহা।
সকাল 10:30টার দিকে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হন তিনি। আদালতের কাছে ভুল স্বীকার করে শুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত বঙ্গবন্ধুর ছবি ছাপানো সম্ভব হয়নি। পরে আদালত বিতর্কিত বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বই বাজার থেকে প্রত্যাহারের অগ্রগতি প্রতিবেদন আকারে দাখিল করতে বলেন। ইতিহাস বিকৃতির অভিযোগে গেল 19 ফেব্রুয়ারি বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করেছিল হাইকোর্ট। বর্তমানে বইটি সংশোধন করা হচ্ছে। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে মোহাম্মদপুরের তুরাগপাড় থেকে শুরু হয় অভিযান। এ সময় নদীর জায়গা দখল করে ঢাকা উদ্যানের মধ্যে গড়ে তোলা 4 তলা ভবন সহ বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয় এলাকার প্রভাবশালী দখলদারদের বহুতল ভবনও। ঢাকা উদ্যান ছাড়াও আশপাশের বসিলা হাউজিং ও চন্দ্রিমা হাউজিংও একইভাবে নদীর জায়গা দখল করে ব্যবসা করে আসছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ধারাবাহিকভাবে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানায় সংস্থাটি। নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পার হলেও আজও মর্মান্তিক ওই দুর্ঘটনার দুঃসহ বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। নিহত 51 জনের মধ্যে 21 জনের স্বজনকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও এখনও পাননি 29 জন। ক্ষতিপূরণের টাকা পাননি গুরুতর আহত 3 বাংলাদেশীয়। উত্তরাধিকার সনদ সহ অন্য জটিলতা নিরসন হলে খুব দ্রুত তাদের ক্ষতিপূরণের টাকা দেয়া হবে বলে জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। আখিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন মিনহাজ নাসিরকে। হাতের মেহেদি না মুছতেই বিয়ের 9 দিনের মাথায় হানিমুনে গিয়ে দুজনে ফিরলেন লাশ হয়ে। ওর সাথে কথাই বলতে পারিনি, কোনো কথা। শ্বশুরবাড়ি কেমন লাগছে, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না যে ও নাই। দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি যাত্রীরই আছে আলাদা গল্প, স্বপ্ন। খাজা হোসেন নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এই তরুণ কেবিন ক্রু। কর্মস্থল ইউএস বাংলাতেই খাজার সঙ্গে পরিচয় ও ভালোবেসে বিয়ে কেবিন ক্রু সাদিয়ার। যুগল জীবন শুরুর 1.5 বছরের মাথায় প্রিয় স্বামী ও সহকর্মী খাজার মৃত্যুতে নিভে গেছে সব স্বপ্ন। এই জীবনে তার দাদা হইতে পারবো না, কবরের অভাবে কেমন সন্তান চলে গেছে। 1 বছর পার হয়ে গেল, একটা কল, একটা খোঁজ খবর কিছুই ওখান থেকে আসেনি। সো কাদের জন্য এতটা ডেডিকেশন দেখালাম। BS211 ফ্লাইটটি ছিল কাঠমান্ডুতে সহকারী পাইলট হিসেবে পৃথুলার অভিষেক ফ্লাইট। আমি যখন কোনো পাইলটের চেহারা দেখি তখন মনে হচ্ছে আমার পাইলট, ওই আমার বাবু। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরিয়ে দেন। কবির হোসেন নেপালে বিমান দুর্ঘটনায় 2 পা হারিয়ে চিরতরে বন্ধ হয়েছে পথ চলা। চিকিৎসা শেষ হলেও এখনো পাননি ক্ষতিপূরণের টাকা। ব্যবসা বাণিজ্য বন্ধ, 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে উত্তরের মতো জায়গায় ব্যাপক খরচ চলছে, খুব কষ্ট হচ্ছে। ক্ষতিপূরণের টাকাটা আমি অল্প সময়ের ভিতরে পাই, তাহলে আমার জন্য খুবই উপকার হয়। এ পর্যন্ত 19 জন বাংলাদেশি ও 2 জন নেপালি সহ মোট 21 জন নিহতের স্বজন ও 6 আহত যাত্রীকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 11,21,396 টাকা পে করা হয়েছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই। ইনজুরিদের ব্যাপারটা লেট হবে স্বাভাবিক, কারণ যতদিন পর্যন্ত চিকিৎসা শেষ না হবে ততদিন ওই যে সার্ভে সংস্থা বলতে পারবে না যে তার চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া হয়েছে আর আমরা টোটাল তাকে কত টাকা দিব। এই দুর্ঘটনা পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি শিক্ষা বলে মনে করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। প্রত্যেকটা ঘটনা থেকেই কিন্তু অটোমেটিক্যালি কিছু সেফটি মেজার্স চলে আসে। যেমন এইবারের রিপোর্টে বলা হয়েছে, নেপালের রিপোর্টে, যে নেপালের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা ছিলেন এদের ট্রেনিংটা আরও ভালো হতে হবে। যদি কন্ট্রোলাররা আপনার খুব অ্যাসার্টিভ হতেন তাহলে পাইলট ডিসঅরিয়েন্টেড হওয়ার পরেও এই দুর্ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হতো। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদ সহ এই দুর্ঘটনায় প্রাণ হারান 27 বাংলাদেশি সহ 51 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 23 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সদরঘাটে স্পিডবোটের ধাক্কায় যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে গেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ঘাটে আসলে এই মুহূর্তে বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা আসলে একটু আগেই সদরঘাট এসলাম এখানকার এই জটিলতার খবরগুলো পেয়ে। প্রথমত হলো, আপনি জানেন গতকালকে এখানে যে 3টি অনিয়ন্ত্রিত নৌকা ঘাট ছিল, সেই ঘাটগুলো মূলত গতকালকে এখান থেকে সব সরিয়ে একটি নির্দিষ্ট জায়গা নিয়ে আসা হয়েছিল। তো সেই যে ঘাট সরিয়ে নেওয়ার প্রতিবাদে কিন্তু আজকে আমরা দেখেছি এখানে যারা এখানকার বিভিন্ন মার্কেটের মালিক রয়েছেন, অর্থাৎ যারা ঢাকার পাশ থেকে কেরানীগঞ্জ
কিন্তু যাওয়া আসা করেন তারা কিন্তু নৌকাগুলোকে প্রায় সব বন্ধ করে রেখেছেন। তো এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাবুবাজার ব্রিজের নিচে একটি যাত্রীবাহী নৌকা ট্রলার মতো, সেই ট্রলারটি যখন নদীর এপার থেকে ওপারে প্রায় 30 থেকে 35 জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু একটি স্পিডবোটের সঙ্গে ধাক্কায় সেই ট্রলারটি ডুবে যাচ্ছিল এবং স্পিডবোটটিও কিন্তু আমরা দেখেছি সেটিও কিন্তু ডুবে গিয়েছে। আপনি দেখছেন যে স্পিডবোটটি ডুবে গিয়েছে সেটি কিন্তু এই যে এখন পাড়ে এনে রাখা হয়েছে, বেশ বড় একটি স্পিডবোট এবং এখানে আমরা দেখেছি ট্রলারটিতে কমপক্ষে 30 থেকে 35 জন মানুষ ছিলেন। তবে মোটামুটি সঙ্গে সঙ্গে নৌবাহিনীর এখানে যারা সদস্য ছিলেন এবং বিআরএলবিটির লোক ছিলেন, নৌ পুলিশ ছিলেন এবং পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও ছিলেন, সবাই মিলে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে। তো সেই নৌকায় যিনি ছিলেন আমরা একটু তার সঙ্গে একজনের সঙ্গে কথা বলবো, তিনি একদম আসলে পুরোপুরি তারা আমরা পানির মধ্যে থেকে টেনে তুলে এনেছি। আপনি একটু আমাদেরকে বলবেন আসলে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল এবং কি হয়েছিল? জি, একটি যাত্রীবাহী নৌকা আপনার ট্রলার, সেটা দিয়ে আমরা পার হচ্ছিলাম, আর একটি স্পিড বোট অনেক স্পিড এখান দিয়ে আসছে। দুটো মুখোমুখি সংঘর্ষ খাওয়ার পর স্পিড বোটটা ডুবে যায় আর নৌকাটা কাইত হয়ে যাওয়ার পরে পানিতে ভরে যায়, বিভিন্ন যাত্রী পড়ে যায় এখান থেকে, টেনে এসে আমিও পড়ে গেছি, উঠানো হয়েছে। তারপরে বাড়ি খাওয়ার পরে স্পিড বোটটা এখানে এসে পুরোপুরি ডুবে যায়। আমি স্পিড বোটের বেজে এখানে চলে এসেছি, স্পিড বোটের সাথে ধরে একটা মহিলাকে নিয়ে এখানে পড়ে গেছে। তো আর নৌকাটা অক্ষত অবস্থায় ওখানে চলে গেছে মানুষজন, আর স্পিড বোটটা বেশি ক্ষতি হয়েছে। আর মহিলারা কি কেউ এখনো নিখোঁজ আছে বা মানে যারা ছিল সবাই কি উঠতে পেরেছে না কেউ নিখোঁজ রয়েছে? মানে আমি ছিলাম নৌকার মাঝখানে, যে কজন সবাই পড়ে গেছি আমরা। তো আমরা তিনজন একসাথে, উনি ছিল আমার পাশে, আমরা তিনজন উঠেছি, মহিলাকে নিয়ে উঠেছি, আর বাকিজন আমি বলতে পারি না। সব মিলে আসলে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে কেউ নিখোঁজ আছে বলে কিন্তু আমরা আসলে জানতে পারিনি। তো সালের মূলত এটাই কিন্তু এই যে নৌকাগুলো চলছে অনিয়ন্ত্রিতভাবে, এগুলোকে কিন্তু বিআরএলবিটি এক পাশে আনার জন্য গতকালে উদ্যোগ নিয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু এখন আসলে খুব অবৈধভাবে মানুষজন বিক্ষোভ করছে। তো দেখা যাক পরবর্তীতে কি হয় এবং এখানে এখন পুলিশ এসছেন, র্যাবের সদস্যরা আসবেন, কি পদক্ষেপ না সেটা আমরা আপনাকে পরবর্তীতে জানাবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। সালেহিন। সদরঘাটে স্পিডবোটের ধাক্কায় যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। গ্লুকোমাজনিত অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন দেশের প্রায় 30 লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবা কেন্দ্রের অভাবে চিরতরে অন্ধ হওয়া 2.5 লাখের সঙ্গে প্রতিনিয়তই বাড়ছে অন্ধ মানুষের সংখ্যা। গ্লুকোমায় হারানো দৃষ্টি কোনো চিকিৎসাতেই ফিরে না আসায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান বিশেষজ্ঞদের। আমিনুর রহমানের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। অতি নিকটের দৃষ্টিও অস্পষ্ট 4.5 বছর বয়সী সাদিকের। জন্ম থেকেই গ্লুকোমায় আক্রান্ত সাদিক ইতিমধ্যেই হারিয়েছে দৃষ্টির 50 ভাগ। চিকিৎসা চালিয়ে না গেলে বাকি দৃষ্টিও হারানোর আশঙ্কা চিকিৎসকের। এদিকে কানিজ হায়দারের 80 ভাগ দৃষ্টি কেড়ে নিয়েছে গ্লুকোমা। দু চোখে দুটি বড় অপারেশনের পর স্বস্তি বোধ করলেও বাকি 20 ভাগ দৃষ্টি সচল রাখতে চালাতে হচ্ছে ধারাবাহিক চিকিৎসা। সম্পূর্ণ চোখ লাল, মনে হতে কি রক্ত জমে আছে চোখে, চোখের মনিটা পর্যন্ত ঢেকে গেছিল আমার রক্তে, পানি পড়তো চোখে, দেখতে পারতাম না, বিশেষ করে আলোতে গেলে খুব কষ্ট হতো। ডাক্তার যেভাবে বলছে আমি ওইভাবে ওনার পরামর্শে চলছি, রেগুলার আসছি, আমি এখন অনেক ভালো আছি। আমাদের কাছে দেখা যায় যে প্রায় 70-80-90% ড্যামেজ হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা আসে। গ্লুকোমায় চোখের চারপাশ থেকে ধীরে ধীরে দৃষ্টির ব্যাপ্তি কমতে থাকায় রোগীরা বুঝতে পারেন অনেক দেরিতে। তাই কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উপজেলা পর্যায় পর্যন্ত বিনামূল্যে গ্লুকোমা পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। গ্লুকোমা নির্ণয়ের জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার, বিভাগীয় শহরগুলোতে যে মেডিকেল কলেজগুলো আছে তাদের ফ্যাসিলিটিসগুলো আছে, তো এটা সারা দেশের তুলনায় অনেক অপ্রতুল। সবগুলো মেডিকেল কলেজেই যদি এগুলো থাকে, এটাই যথেষ্ট একটা জেলার এখন আপাতত আমরা মনে করি গ্লুকোমা স্ক্রিন করার জন্য। গ্লুকোমা ধরার পরে যদি নিয়মিত চিকিৎসকের কাছে আসে তাহলে সে অত্যন্ত সুন্দরভাবে তার বাকিটা জীবন কাটাতে পারে। কিন্তু সে যদি ঠিকমতো না আসে অথবা ওষুধগুলো ঠিকমতো চোখে না দেয় তাহলে তার দৃষ্টি যতটুকু আছে তার থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে একদম শেষ পর্যন্ত সে কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যেতে পারে। সমস্যা সমাধানে 50টির সাথে আরও 150টি ভিশন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক। ভিশন সেন্টার প্রতিষ্ঠিত হলে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাবে। যাদের যদি চোখে ছানি পড়া থাকে, গ্লুকোমা থাকে, রেটিনার সমস্যা থাকে, ওই রোগীগুলোকে আমরা ভিশন সেন্টার থেকে বেস সেন্টারে রেফার করি এবং প্রত্যেকটা রোগীকে ওখান থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
গ্লুকোমা চোখের অনিরাময়যোগ্য অন্ধত্ব তৈরি করে। গবেষণা বলছে দেশে 40% 2 জন গ্লুকোমা রোগে আক্রান্ত। এ রোগে বংশের প্রভাব থাকায় বাবা মা ভাই বোনের পাশাপাশি 40% সবাইকে অন্তত একবার চোখের গ্লুকোমা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বরেন্দ্র এলাকায় 3 শতাধিক গভীর নলকূপ অকেজ। অন্যদিকে ভূগর্ভের পানি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় নতুন পাম্প স্থাপনও মিলছে না বিদ্যুৎ সংযোগ। ফলে ব্যাহত হচ্ছে মাল্টা, পেয়ারা, বরই সহ বিভিন্ন ফলের সেচ সুবিধা। পরিস্থিতি বিবেচনায় নতুন সেচ পাম্প স্থাপনের পক্ষে উপজেলার সেচ কমিটির প্রধান রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। খটখটে শুষ্ক মাটি আর উঁচু নিচু টিলায় সাজানো বরেন্দ্র অঞ্চল। এমন ভূমি বৈশিষ্ট্যের কারণে সেচ নির্ভর এখানকার চাষাবাদ। কিন্তু গেল 3 বছর ধরে অকেজো শতাধিক ডিপ টিউবওয়েল। আমরা নিজেরা মোটর বসালছে আবাদ করার জন্য, মোটরেরও লাইন কেটে দিয়ে চলে গেছে। পানি পেলে পরে মালটা একটু বড় হবে, সাইজ হবে, গাছটা ভালো থাকবে। সেচ সমস্যা যখন প্রকট, তখন ব্যক্তি মালিকানায় পাম্প স্থাপন ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না বাগান মালিকরা। 2012 সাল থেকে পাম্প স্থাপনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নীতিগত বাধা ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। অনেকে বাড়ি থেকে সেচে বিভিন্ন জায়গায় পানি দিচ্ছে, এটা অবৈধ, সেটা আমরা বিচ্ছিন্ন করতেছি। পানির লেয়ার নিচে যাওয়ার কারণে এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে। কৃষকরা বলছেন অধিক সেচ নির্ভর ফসল ছেড়ে পেয়ারা, বরই, মাল্টার মতো স্বল্প সেচের বাগানে আগ্রহী হয়েছেন তারা। ডিপে যাই 1 মাস পর পানি পাই, তাহলে এইভাবে কিভাবে আমার ফসল হবে? পানিটা যদি সুষ্ঠুভাবে পাওয়া যায়, দেখা যায় 10 দিন পর পর, তাহলে আমাদের গাছটা সুস্থ থাকে, তাও মরার সম্ভাবনাটা কম থাকে। এমন পরিস্থিতিতে উপজেলা সেচ কমিটি ও গোদাগাড়ী উপজেলার প্রধান নির্বাহী জানালেন, ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করলে তথ্য যাচাই বাছাই শেষে ব্যক্তিগত পাম্প স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। পাম্প করতে চাইলে আগে উপজেলা সেচ কমিটিতে একটি আবেদন আসতে হয়, সেটি যাচাই বাছাই করে যদি সেখানে পাম্প স্থাপনের প্রয়োজনীয়তা আসলেও থাকে, তখন এই কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটি তাকে জানিয়ে দেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান করা হয়েছে 4826 হেক্টর জমিতে, যার অধিকাংশই বরেন্দ্র এলাকায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, নেপালের নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 14 মার্চ। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নোমান আব্দুল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। ডাকসুর 25তম ভিপি সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক, জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ, পূর্ব পরিকল্পিত বলছে ছাত্রদল। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে এবার উচ্ছেদ করা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের অবৈধ স্থাপনা, গুড়িয়ে দেওয়া হচ্ছে কয়েকটি ভবন। রক্ষণাবেক্ষণের অভাবে বিআরটিসির অধিকাংশ বাসই অচল। সংকট কাটাতে ভারত থেকে আনা হচ্ছে 1100 বাস ট্রাক। এবার দক্ষ টেকনিশিয়ান গড়তে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা। নেপালে বিমান বিধ্বস্তের 1 বছরেও হতাহতদের 32 জনই পাননি ক্ষতিপূরণের টাকা। দুঃসহ বেদনা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। এবং গ্লুকোমাজনিত অন্ধত্বের ঝুঁকিতে দেশের প্রায় 30 লাখ মানুষ। অসচেতনতা ও পর্যাপ্ত সেবা কেন্দ্রের অভাবই কারণ, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।